বন্ধুরা, বিগতকাল বাংলাদেশের আকাশে এক নতুন রঙের সংকেত দেখা দিয়েছে। হ্যাঁ, এক নতুন নাটক মঞ্চস্থ হতে চলেছে। সরকারের সাম্প্রতিক পদক্ষেপ থেকে আমরা বুঝতে পারি যে দেশের বর্তমান শাসন ব্যবস্থায় আর কিছুই স্বাভাবিক নেই। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেয়া হয়েছে, সেটা তো আমরা সবাই জানি, কিন্তু প্রশ্ন হলো কেন হঠাৎ করে সেনাবাহিনীকে এত বিশাল ক্ষমতা দেয়া হলো? এর পিছনে সরকারের আসল উদ্দেশ্য কি? তারা তো 10টা কারণ দেখিয়েছে, কিন্তু সেগুলোই কি আসল কারণ, নাকি এই 10টার মধ্যে দুটো তাদের বাস্তবায়ন করার মতো কোনো গোপন এজেন্ডা লুকানো আছে? এগুলোই আজকের এই ভিডিওতে আমরা একটু বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব সহজ বুদ্ধি দিয়ে। এখন সরকার কি দাবি করছে? সমাজে শান্তি ফিরিয়ে আনার জন্য নাকি এই পদক্ষেপ? বন্ধুরা, হাস্যকর নয় কি? একদিকে আন্তর্জাতিক সন্ত্রাসীদের জেল থেকে ছেড়ে দিচ্ছে, যাদের বিরুদ্ধে শেখ হাসিনার সরকার কঠোর ব্যবস্থা নিয়েছিল, আর অন্যদিকে বলছে সমাজে শান্তি আনতে তারা চায়, আর তাই সেনাবাহিনী নামানো হয়েছে। এই তো সেদিন শেখ হাসিনার সময়কার সেই সন্ত্রাসী জসিম উদ্দিন, যাকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করা হয়েছে, তাকে এই সরকার ছেড়ে দিল। কি কারণে, কার ইঙ্গিতে? এর পেছনের কারণটা কি আমরা বুঝতে পারি না, নাকি ভাবছে তারা যে আমরা কিছুই বুঝি না? এই সরকার সন্ত্রাসীদের ছেড়ে দিয়ে সমাজে বিশৃঙ্খলা ছড়াতে চাইছে, যেন তারা এই বিশৃঙ্খলার সুযোগে নিজেদের স্বার্থ হাসিল করতে পারে। তারা জানে সন্ত্রাসীরা মুক্ত থাকলে সমাজে অশান্তি বাড়বে, তখন সেনাবাহিনীকে মাঠে নামিয়ে ক্ষমতার অপব্যবহার করে সরকার আরও শক্তিশালী বলবান হয়ে উঠবে। এটা তো একটা স্পষ্ট রাজনৈতিক অঙ্ক। এখানেই শেষ নয় বন্ধুরা, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়ার মাধ্যমে সরকার যে আসলে কি করতে চাচ্ছে তা পরিষ্কার। আমরা জানি বাংলাদেশে রাজনৈতিক সমাবেশ, মিছিল, প্রতিবাদ এগুলো আমাদের নাগরিক অধিকার, কিন্তু এই সরকার সেনাবাহিনীকে দিয়ে এসব বন্ধ করতে চাইছে। ম্যাজিস্ট্রেট ক্ষমতার মাধ্যমে তারা জনসমাবেশ নিষিদ্ধ করে দিয়েছে এক প্রকার, যেন কেউ কোনো রাজনৈতিক প্রতিবাদ না করতে পারে। কিন্তু কেন? কারণ তারা জানে মানুষ যদি কথা বলে, তাদের দুর্নীতি, তাদের দুঃশাসন সব একে একে ফাঁস হয়ে যাবে। বন্ধুরা, এই সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেট ক্ষমতা আসলে কি? তারা চাইছে কেউ যেন সরকারের বিরুদ্ধে কথা না বলতে পারে। সেনাবাহিনীকে দিয়ে কেবল অশান্তি দমন করা হবে, নাকি এর আসল উদ্দেশ্য হচ্ছে সমস্ত রাজনৈতিক দলগুলোর কণ্ঠস্বর আপাতত স্তব্ধ করে দেওয়া? বন্ধুরা, এই পদক্ষেপ আসলে শুধু সমসাময়িক শৃঙ্খলা আনতে নয়, বরং সামনের 2 মাস কেউ যাতে কোনো আওয়াজ না তুলতে পারে সেই কৌশল। রাজনৈতিক দলগুলো যেন কোনোভাবেই এখন কোনো মিটিং মিছিল না করতে পারে, সেটাই এর একটা উদ্দেশ্য। বন্ধুরা, সমাজের শান্তি ফেরানোর নামে সরকারের যে পদক্ষেপ আমরা দেখছি, সেটার আড়ালে যে একটা ষড়যন্ত্র লুকিয়ে আছে, তা হলো রাজনৈতিক দলগুলোকে একেবারে কোণঠাসা করে দেওয়া, পুরোপুরি কোণঠাসা করে দেওয়া। যে কটা মাঠে আছে, সেনাবাহিনীকে যে 10টি ধারা প্রয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে, তার মধ্যে 2টি ধারা অত্যন্ত চাঞ্চল্যকর, অত্যন্ত চালাকির সাথে ঢুকিয়ে দেওয়া হয়েছে, একেবারে খুব বুদ্ধি দিয়ে। এগুলো হলো 107 ও 127 ধারা, যা সরাসরি রাজনৈতিক মিটিং, সমাবেশ এবং প্রতিবাদের উপরে নিষেধাজ্ঞা আরোপ করে। তাই এখন প্রশ্ন হলো, 5 জন মানুষ একত্রিত হয়ে সমাবেশ করলে কিভাবে সমাজের শান্তি নষ্ট হবে? আসল উদ্দেশ্য কি সমাজের শান্তি ফেরানো, নাকি সমাজে অশান্তির ভয় দেখিয়ে জনগণের অধিকারকে চিরতরে স্তব্ধ করে দেওয়া? আগামী 2 মাস রাজনৈতিক দলগুলো কোথাও কোনো সমাবেশ করতে পারবে না, যেন সরকার নিজেদের ইচ্ছা মতো ফন্দি ফিকির চালিয়ে যেতে পারে। এটাই সরকার চায়, জনগণ মুখ বন্ধ করে থাকুক, প্রতিবাদ না করুক, কণ্ঠরোধের একটা নিখুঁত পরিকল্পনা। বন্ধুরা, এবার আসি আরও গভীর ষড়যন্ত্রের কথায়। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়া মানে কি কেবল রাজনৈতিক দলগুলোর কণ্ঠ স্তব্ধ করা? না, এটা শুধু রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, এ যেন সাধারণ মানুষের অধিকারও কেড়ে নেওয়ার এক বিশাল চক্রান্ত। আমাদের সংবিধান, আমাদের মৌলিক অধিকার সব কিছুই এই সরকারের কাছে এখন তুচ্ছ। সেনাবাহিনীর হাতে এমন ক্ষমতা দেওয়া হয়েছে যা শুধু রাজনৈতিক দলকেই নয়, বরং সাধারণ মানুষকেও বিপদের মধ্যে ফেলে দিচ্ছে। কেন? কল্পনা করুন, আপনার কণ্ঠ এখন সেনাবাহিনীর হাতে বন্দি। ম্যাজিস্ট্রেট ক্ষমতা মানে তারা যে কোনো সময় আপনাকে গ্রেপ্তার করতে পারে, মিথ্যা অভিযোগে বন্দি করতে পারে, এমনকি কোনো যুক্তি ছাড়াই আপনাকে বিচারের মুখোমুখি করতে পারে।
এ কি শুধু একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে চুপ করানোর জন্য, নাকি পুরো দেশকেই দমিয়ে রাখার একটা গভীর ষড়যন্ত্র আঁকা হয়েছে পিছনে? বন্ধুরা, সেনাবাহিনীকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে যেন সাধারণ মানুষ কোনো কিছু না বলতে পারে, কোনো কথা না বলতে পারে, যেন জনগণ প্রতিবাদ না করতে পারে, যেন মানুষ তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় না নামতে পারে। আপনি একটি শান্তিপূর্ণ সমাবেশে যোগ দিলেন, সেনাবাহিনী এসে বলল আপনি গ্রেপ্তার। কেন? কারণ আপনার আন্দোলন নাকি সমাজে বিশৃঙ্খলা ছড়াবে। এই পদক্ষেপের মাধ্যমে সরকার স্পষ্টভাবে দেখিয়ে দিল যে তারা কোনো ধরনের গণতান্ত্রিক আন্দোলন এখন থেকে আগামী 2 মাস সহ্য করবে না। সেনাবাহিনীকে ক্ষমতা দেওয়া হলো যাতে তারা যে কোনো আন্দোলন, মিছিল বা সমাবেশকে বেআইনি ঘোষণা করে ভেঙে দিতে পারে। এর মানে সরকার স্পষ্টভাবে বুঝিয়ে দিল যে তারা কোনোভাবেই জনগণের কণ্ঠ শুনতে চাইছে না এখন। বন্ধুরা, শুধু রাজনৈতিক দমনপীড়ন নয়, এই পদক্ষেপের ভয়াবহতা পড়তে চলেছে দেশের অর্থনৈতিক এবং আন্তর্জাতিক সম্পর্কের উপরেও। আন্তর্জাতিক মহল বলতে ইউনূস সরকারের পিতামহ বা মালিক যেটাই বলুন না কেন, আমরা সবাই তো জানি সেই মালিকের নাম কি, আমেরিকা। কিন্তু বন্ধুরা, আমেরিকা বাদেও তো আন্তর্জাতিক সম্প্রদায় বলতে আরও শক্তিশালী বেশ কিছু দেশ আছে এদিকে, নাকি? তারা এই ধরনের পদক্ষেপকে কিভাবে দেখবে বলে আপনি মনে করেন? ইউনূস সাহেবের মালিক মানে আমেরিকা, সে তো কিছু বলবে না, উপরন্তু খুশিই হয়েছে তার এই পদক্ষেপে। সুতরাং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়ার মাধ্যমে সরকার দেশের অভ্যন্তরীণ শান্তি এবং স্থিতিশীলতার কথা বলছে। কিন্তু এর ফলে আসলে কি ঘটতে চলেছে, আসুন এবার আরেকটু বিশ্লেষণ করি। সরকারের এই পদক্ষেপ কি সত্যি শান্তি ফিরিয়ে আনবে, নাকি শান্তির নামে শাসন কায়েম করার এক চক্রান্ত চলছে? একটি দেশ যখন তার জনগণকে দমিয়ে রাখে তখন শুধু রাজনৈতিক অস্থিরতা তৈরি হয় না, এর পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্কেও নেতিবাচক প্রভাব পড়ে। আজকে বিশ্বের যে কোনো দেশে একটি গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার এবং বাক স্বাধীনতা প্রত্যেকটি দেশ গুরুত্ব দেয়। যখন একটি সরকার সেনাবাহিনীকে সরাসরি ম্যাজিস্ট্রেট ক্ষমতা দিয়ে জনগণকে দমন করতে শুরু করে, তখন আন্তর্জাতিক সম্প্রদায় সেই দেশের প্রতি আস্থা হারায় এবং সেই সাথে বিনিয়োগকারী দাতারা ওই সংস্থাগুলো সতর্ক হতে শুরু করে। বিদেশি বিনিয়োগকারীরা কেন বাংলাদেশে তাদের পুঁজি বিনিয়োগ করবে? এমন একটি দেশে তারা কেন তাদের মূলধন নিয়ে আসবে যেখানে যে কোনো সময় একটি রাজনৈতিক বা সামাজিক আন্দোলনকে দমিয়ে ফেলা হয় সেনাবাহিনীর মাধ্যমে? অর্থনীতিতে স্থিতিশীলতা এবং বিনিয়োগের সুরক্ষা বিনিয়োগকারীদের সবচেয়ে বড় চাহিদা, কিন্তু এই পদক্ষেপ বিনিয়োগের জন্য এক মারাত্মক বাধা হয়ে তৈরি হতে চলেছে আগামী দিনে। সরকার সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দিয়ে দেশের গণতন্ত্র এবং স্বতন্ত্র অবস্থানকে একটি অন্ধকার সময়ের দিকে ঠেলে দিচ্ছে, কোনো সন্দেহ নেই। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এই ধরনের পদক্ষেপকে কখনোই ইতিবাচক হিসাবে দেখা হবে না, এক্সেপ্ট পিতামহ মালিক বাদে। বরং এটি দেশের শাসন ব্যবস্থা সম্পর্কে গভীর সন্দেহের সৃষ্টি করবে। ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের বিনিয়োগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বাধ্য হবে। এই পদক্ষেপ কেবল রাজনৈতিক দমন নয়, সামাজিক এবং ব্যক্তিগত স্বাধীনতাকেও হরণ করেছে। কিভাবে দেখুন, সিআরপিসির 107 এবং 109 ধারার মাধ্যমে সরকার যে কোনো ব্যক্তিকে শুধু সন্দেহের ভিত্তিতে আটক করতে পারবে, যার অর্থ হলো আপনার মতো বা আমার মতো সাধারণ মানুষকেও রাজনৈতিক মতাদর্শের কারণে, সন্দেহের কারণে আটক করতে পারে। কোনো ধরনের বিচারের প্রয়োজন নেই, কোনো ধরনের প্রমাণের প্রয়োজন নেই, শুধু সন্দেহের ভিত্তিতে আপনি আটক হতে পারেন কাল রাস্তায়। এটাই কি সেই স্বাধীনতা যার জন্য ছাত্ররা রাস্তায় নেমে হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল? এই পদক্ষেপের মাধ্যমে সরকার জনগণের মৌলিক অধিকার কেবল কাগজে কলমেই সীমাবদ্ধ রেখে দিয়েছে, বাস্তবে নয়। সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে বর্তমান সরকার মূলত তাদের শাসনের একটি নতুন ধাপ তৈরি করেছে, যেখানে দেশের প্রতিটি নাগরিক একটি নজরদারি জেলের মধ্যে বন্দী থাকবে আগামী 2 মাস। তারপরে আর কি হবে সে তো পরের বিষয়। 2 মাসটা তো আগে কাটান, 2 মাস পরে জানতে পারবেন যে তারপরে কি হতে চলেছে। বন্ধুরা, এবার আসা যাক এই পদক্ষেপের সবচেয়ে বিপজ্জনক প্রভাবের দিকে, বিরোধী দলগুলোকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র। এই পদক্ষেপের মাধ্যমে সরকার পরিষ্কারভাবে প্রমাণ করেছে যে তারা যে কোনো ধরনের বিরোধী মতামত বা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাকে সহ্য করবে না।
যতই সরকার দাবি করুক যে এটি দেশের নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে, আসল উদ্দেশ্য হলো ক্ষমতায় থাকা সরকারকে আরও শক্তিশালী করা। বর্তমান সরকার এই পদক্ষেপের মাধ্যমে সেনাবাহিনীকে ব্যবহার করে সরাসরি বিরোধী দলগুলোর উপরে হামলা চালানোর একটি বৈধ ক্ষমতা তৈরি করেছে। সিআরপিসির 127 এবং 128 ধারার মাধ্যমে সরকার এখন যে কোনো রাজনৈতিক সমাবেশকে বেআইনি ঘোষণা করে দমন করতে পারবে। এই ধারার অধীনে সেনাবাহিনী সরাসরি সমাবেশ ভাঙতে পারবে এবং প্রয়োজনে বল প্রয়োগও করতে পারবে। অর্থাৎ আপনি যদি সরকারের বিরুদ্ধে কাল প্রতিবাদ করেন, আপনার কণ্ঠ তুলতে চান, তবে সেনাবাহিনীর শক্তি দিয়ে তা দমন করা হবে। কি ভয়াবহ চিত্র, তাই না? এই পদক্ষেপ দেখাচ্ছে যে সরকার কতটা ভীত, কতটা দুর্বল এবং কতটা দমনমূলক পথে হাঁটছে তারা এখন। গণতন্ত্রের নামে এখন সেনা শাসন কায়েমের প্রচেষ্টা চলছে। সেনাবাহিনীকে এই ধরনের ক্ষমতা দেওয়া হলো কেন? কারণ তারা জানে বিরোধী দলগুলোর মাধ্যমে যে কোনো সময় এই সরকার পতন ঘটার একটা বিরাট সম্ভাবনা রয়েছে। আর সেই পতন ঠেকানোর জন্যই তাদের দরকার এমনই ইমিডিয়েট দমনমূলক ক্ষমতা। আজকে যেভাবে জনগণকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাখা হচ্ছে, এটা তো দেশের নিরাপত্তা নয়, বরং দেশের মানুষকে নিজেদের শাসন ব্যবস্থার অধীনে রাখার জন্যই নেওয়া হয়েছে। গণতন্ত্র মানে কি শুধু ভোট অধিকার? না, গণতন্ত্রের অর্থ হলো মত প্রকাশের স্বাধীনতা, সমালোচনা করার অধিকার, প্রতিবাদ করার অধিকার। কিন্তু বর্তমান সরকার এসব কিছু থেকে জনগণকে এই সমস্ত কিছু থেকে বঞ্চিত করছে। তারা জনগণের সব কণ্ঠস্বর চেপে রাখছে। সেনাবাহিনীর হাতে এই ধরনের ক্ষমতা দেওয়া মানে দেশের সাধারণ মানুষের উপরে নজরদারি করা, তাদের প্রতিটি পদক্ষেপকে নিয়ন্ত্রণ করা, যেখানে সেনাবাহিনী জনগণের নিরাপত্তার জন্য নয়, বরং সরকারের দাসত্ব করার জন্য মাঠে নামবে। এটা কি গণতান্ত্রিক নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ হলো? আমরা কি আজ বুঝতে পারছি এই ক্ষমতা প্রদান কেবল সাময়িক নয়, বরং বাংলাদেশের গণতন্ত্রের শেষ পেরেক ঠোকা হচ্ছে যদি এখনো মানুষ না জাগে। সেনাবাহিনী যে ক্ষমতা পেয়েছে তা জনগণের অধিকারকে সরাসরি হুমকির মুখে ফেলে দিচ্ছে। ধারা 107, 109, 130 এই ধারাগুলোর অধীনে সেনাবাহিনীকে ক্ষমতা দেওয়ার মানে কি? যে কোনো সমাবেশ, প্রতিবাদ বা আন্দোলনকে তারা বেআইনি ঘোষণা করতে পারে। মানুষ তাদের অধিকার নিয়ে রাস্তায় নামতে পারবে না। সরকার কি ভয় পেয়েছে? তারা কি বুঝতে পেরেছে যে জনগণ তাদের পিছন থেকে এখন ধীরে ধীরে কমতে শুরু করেছে? তারা জানে একবার যদি জনগণ কথা বলতে শুরু করে, তাদের আর ঠেকানো যাবে না। সেনাবাহিনীর কাজ দেশের সুরক্ষা করা, কিন্তু এই সরকার তাদের রাজনৈতিক স্বার্থের জন্য ব্যবহার করছে। যে ধারাগুলোর মাধ্যমে সেনাবাহিনীকে ক্ষমতা দেওয়া হয়েছে, সেগুলো মূলত একটি দেশের নিরাপত্তা বাহিনীর উপরে রাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য। এই পদক্ষেপ শুধু আজকের সমস্যার সমাধানের জন্য নয়, এর লক্ষ্য হচ্ছে এমন একটি সিস্টেম তৈরি করা যেখানে যে কোনো বিরোধী ক্ষমতার সাথে সেনাবাহিনীর শক্তি ব্যবহার করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা। সেনাবাহিনীর এই ধরনের ক্ষমতা পাওয়ার মানেই দেশের রাজনীতির উপরে তাদের একটি স্থায়ী প্রভাব প্রতিষ্ঠা করা। যারা গণতন্ত্রকে সমর্থন করেন, যারা বিশ্বাস করেন যে জনগণের ইচ্ছাই দেশের মূল চালিকা শক্তি, তাদের জন্য এই পদক্ষেপটি একটি বিরাট ধাক্কা হয়েছে। কারণ গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি হচ্ছে মানুষের কণ্ঠস্বর। কিন্তু যখন সেনাবাহিনীকে রাজনৈতিক ক্ষমতার অংশীদার বানানো হয়, তখন সেই কণ্ঠস্বর ধীরে ধীরে স্তব্ধ হয়ে যায়। এই পদক্ষেপটি শুধু আইন নয়, বরং এটি দেশের রাজনীতির মূল চেহারা বদলে দেওয়ার একটা কৌশল। এটি বর্তমান সরকারের একটি সুপরিকল্পিত চক্রান্ত, যার মাধ্যমে তারা রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে চায়। একদিকে সরকার দাবি করছে এই পদক্ষেপ নেওয়া হয়েছে সমাজে অশান্তি ঠেকানোর জন্য, কিন্তু অশান্তি তৈরি করছে কে? এই সরকারই তো সমাজে অশান্তি ছড়িয়ে দিচ্ছে। একদিকে আতঙ্কবাদীদের মুক্ত করে দিচ্ছে, আর অন্যদিকে জনগণের স্বাধীনতা কেড়ে নিচ্ছে। এমন দুমুখ চরিত্রের কোনো সুস্থ সরকারের লক্ষণ হতে পারে না। এমন দুমুখ চরিত্র। জনগণের স্বাধীনতা হরণ করে কিভাবে ক্ষমতা ধরে রাখা যায়, সেই পরিকল্পনাই করছে বর্তমান সরকার। তাই এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের চোখ খোলা রাখতে হবে। এই সরকার তাদের স্বার্থের জন্য এখন যে কোনো খেলা খেলতে রাজি আছে, যে কোনো পদক্ষেপ নিতে পারে। তাই আমরা যদি এখন সচেতন না হই, তাহলে ভবিষ্যতে এর চরম মূল্য দিতে হবে। তাই এখনই সময় নিজেদের অধিকার রক্ষার জন্য প্রস্তুত হওয়া।
বন্ধুরা, আজকের এই পর্যালোচনা থেকে এটা স্পষ্ট যে সরকার যে পদক্ষেপ নিচ্ছে তা এক কথায় গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার কাজ হচ্ছে। আমাদেরকে এখন সজাগ হতে হবে এবং সরকারের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। শেখ হাসিনার সরকার দেশটাকে যেখানে নিয়ে গিয়েছিল সেখান থেকে টেনে হিচড়ে নামানোর একটা পরিকল্পনা, ষড়যন্ত্র চলছে। আমরা এই সংগ্রামের পথে থাকব যতদিন না জনগণের অধিকার পুনরুদ্ধার হয়। আপনারাও আমাদের সাথে থাকুন আর সত্যকে জানুন। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।